গভীর সমুদ্রের তলায় এক রাজপ্রাসাদ। বিচিত্র সেই রাজপুরী, প্রবাল দিয়ে তৈরি তার দেওয়াল, চকচকে স্ফটিকের জানালা আর ঝিনুকের খোলা দিয়ে তৈরি তার ঘরের ছাদ। কি যে সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যাবে। ওই প্রাসাদে বাস করে মৎস্য দেশের রাজা। তাঁর রানী নেই, মারা গেছেন অনেক কাল আগে। রাজপুরীতে বাস করে রাজার 5টি মেয়ে আর তাদের বুড়ি ঠাকুমা। ঠাকুমার কাছে বসে বসে মেয়েরা গল্প শোনে আর হেসে খেলে নেচে তাদের দিন কাটে। রাজপ্রাসাদের সামনে আছে বিরাট এক ফুলের বাগান। তাতে ফোটে নানান রকম ফুল। সে ফুলের কোনো গন্ধ নেই, কিন্তু আছে রঙের বাহার। রাজার 5 মেয়ের মধ্যে ছোট মেয়ে লালিয়া হলো সবচেয়ে সুন্দরী। দু চোখে তার সমুদ্রের নীল সৌন্দর্য, কালো মেঘের শোভা তার মাথায় কেশ রাশিতে। কিন্তু সব মৎস্যকন্যার মতোই তার শরীরের নিচের দিকটা মাছেরই মতো। লালিয়া গল্প শুনতে ভালোবাসে সবচেয়ে বেশি। ঠাকুরমা বলেন, পৃথিবীর নানান রকমের গল্প। পৃথিবীটা কেমন ঠাকুমা? সেখানে কি আছে? জিজ্ঞেস করে লালিয়া। ঠাকুরমা বলেন, জানিস, পৃথিবীর বনে ফোটে কত রঙিন ফুল, তাতে কত ফল, গাছে গাছে পাখি, তারা গান গায়। কি সুন্দর তাদের গান ভাই। আর কি আছে ঠাকুমা? আর আছে কত বড় বড় বাড়ি আর কত মানুষ। মানুষ না জানি কত সুন্দর। ইচ্ছা হয় লালিয়ার ওপরে গিয়ে সব কিছু দেখে আসতে। ঠাকুমা বলেন, যখন তোমার বয়স 15 হবে, তখন তুমি পাবে সমুদ্রের উপরে ওঠবার অধিকার। তখন সব কিছু দেখতে পাবে। লালিয়া ভাবতে থাকে, কবে সে 15 বছরে পড়বে, কবে সে উঠতে পারবে ওপরে। পরের বছর বড় বোন 15 বছর হলো, উপরে উঠবার অধিকার পেল সে। ফুটফুটে চাঁদের জোছনায় সে গিয়ে বসল সমুদ্রের পাড়ে বালুর উপরে। সমুদ্রের ধারে বিরাট একটি শহর। সেদিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। তারার মতো অসংখ্য বাতি জ্বলছে, কোলাহল ভেসে আসছে সেই শহর থেকে, ভেসে আসছে গান বাজনার শব্দ। নিচে ফিরে এসে সেই সব কথা বোনেদের কাছে সে বলল। বোনেরা অবাক হয়ে শুনল। লালিয়ার আগ্রহই সবচেয়ে বেশি। পরের বছর গেল আরেকটি বোন, তারপরের বছর আরেকটি বোন। জলের উপরে উঠে সমুদ্রের পাড়ে বসে কত বিচিত্র, কত নূতন জিনিস দেখলো তারা। সেই গল্প শুনে লালিয়ার মনে সে যে কি আনন্দ। কয়েক বছর পর এলো লালিয়ার পালা। যখন সে জলের উপরে গিয়ে উঠল, তখন সূর্য অস্ত গিয়েছে। একটি দুটি করে তারা উঠছে আকাশের গায়ে। লালিয়া অবাক হয়ে দেখল সমুদ্রের উপর একটি সুন্দর জাহাজ। সেখান থেকে ভেসে আসছে সুমিষ্ঠ গান বাজনার শব্দ। লালিয়া কৌতূহলী হয়ে সেই জাহাজের দিকে এগিয়ে গেল। সুন্দরীরা নৃত্য করছে এক রাজপুত্রকে ঘিরে। কি সুন্দর সেই রাজপুত্রের চেহারা! তার জন্মদিনের উৎসবে আনন্দে মেতে উঠেছে সারা জাহাজের লোকে। সব কিছু দেখে লালিয়া মুগ্ধ হয়ে গেল। সে ভুলে গেল নিজেকে। রাজপুত্রের দিকে সে যে কতক্ষণ যে মুগ্ধ হয়ে তাকিয়েছিল
তা সে নিজেই জানে না। রাত গভীর হয়ে ভোর হতে চলেছে। হঠাৎ হঠাৎ লালিয়ার হুঁশ হলো, জাহাজটি দুলছে, সাগরের বুকে উঠেছে ঝড়, অশান্ত ঢেউ ফুলে ফুলে উঠছে, ভয়ে চিৎকার করছে জাহাজের যাত্রীরা। লালিয়া দেখলো জাহাজটি ডুবে গেল সমুদ্রের জলে। রাজপুত্র, রাজপুত্র কি জলে ডুবে যাবে নাকি? বুকের ভেতরটা হাহাকার করে উঠল লালিয়ার। কিছুক্ষণ পরে সে দেখল রাজপুত্রের অচেতন দেহ সমুদ্রের জলে ডুবে যাচ্ছে। সে ছুটতে গিয়ে ধরে ফেললো রাজপুত্রের অচেতন দেহটাকে। ভাবলো রাজপুত্রকে সমুদ্রের তলায় নিজের পুরীতে নিয়ে যাবে, সেখানে সেবা যত্ন করে বাঁচিয়ে তুলবে রাজপুত্রকে। কিন্তু পরক্ষণেই ভাবলো সাধারণ মানুষ সমুদ্রের তলায় গিয়ে বাঁচতে পারে না। রাজপুত্রের দেহটাকে ধরে ভাসাতে ভাসাতে সে তীরের দিকে নিয়ে চলল। অনেক কষ্ট করে পৌঁছালো তীরের কাছে। ধীরে ধীরে রাজপুত্রের দেহটাকে টেনে তুলল বালির উপর। রাজপুত্রের বুকে হাত দিয়ে দেখল প্রাণের স্পন্দন রয়েছে দেহে। রাজপুত্র বেঁচে উঠবে, বেঁচে উঠবে রাজপুত্র। আনন্দে আত্মহারা হয়ে উঠল লালিয়া। তাকিয়ে রইল রাজকুমারের মুখের দিকে অনেকক্ষণ, অনেকক্ষণ নির্নিমেষ নয়নে তাকিয়ে রইল লালিয়া। হঠাৎ চমকে উঠল সে। অনতি দূরে বিরাট এক রাজপ্রাসাদ থেকে বেজে উঠল শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি। কলরব করতে করতে ছুটে এলো এক দল মেয়ে। তা দেখে লালিয়া একটু দূরে সরে গেল, নিজেকে লুকিয়ে রাখলো সমুদ্রের পাড়ে ঢেউয়ের মাঝখানে, যেন কেউ তাকে দেখতে না পায়। রাজপুত্রকে ওই অবস্থায় দেখে মেয়েদের মধ্যে ছোটাছুটি পড়ে গেল। লোকজন এলো ছুটে, একটু দূরে লুকিয়ে সবাই দেখলো, কিন্তু লালিয়াকে কেউ দেখতে পাচ্ছে না। লালিয়া সবাইকে দেখতে পাচ্ছে। তাদের সেবা যত্নে রাজপুত্র একটু সুস্থ হয়ে উঠল। তারপর তাকে ধরাধরি করে নিয়ে গেল রাজপ্রাসাদে। কেউ ফিরেও একবার তাকালো না লালিয়ার দিকে, একটুও ভেবে দেখলো না কার জন্য রাজপুত্রের জীবন রক্ষা হয়েছে। হায় রে! দীর্ঘশ্বাস ফেলে লালিয়া নিজের বাড়িতে ফিরে এলো। ফিরে আসতেই বোনেরা ঘিরে ধরলো তাকে। বল না, বল না, কি দেখলি, কি দেখলি বোন, বল বল, তাড়াতাড়ি বল। লালিয়ার মন তখন দুঃখ ও বিষাদে ভরা। সে বলতে পারে না কিছু, কান্নায় সারা অন্তর তার ছেয়ে যায়। কি রে, বল না, কি দেখলি, কি দেখে এলি, একটু বল। ধীরে ধীরে লালিয়া তখন সব কাহিনী বলতে শুরু করলো। বললে রাজপুত্রের কথা, বললে বিরাট রাজপ্রাসাদের কথা। ওই রাজপুত্র আর রাজপ্রাসাদ কেড়ে নিয়েছে তার মন। হায় রে, এর জন্য তুই পাগল? বোনেরা বলল, চল তো দেখে আসি সেই রাজপ্রাসাদ আর কেমন সেই রাজপুত্র। একদিন চুপি চুপি সব বোনেরা ভেসে উঠল সমুদ্রের উপর। তারপর ভাসতে ভাসতে গেল সেই রাজপ্রাসাদের ধারে। দেখল সেই প্রাসাদ, চোখ জুড়িয়ে গেল তাদের। এত সুন্দর প্রাসাদ, তার রাজপুত্রটা না জানি আবার কত সুন্দর হবে। কিন্তু রাজপুত্রকে কেউ দেখতে পেল না। লালিয়া কিন্তু ভুলতে পারল না রাজপুত্রকে। যতই দিন যেতে লাগলো ততই যেন বেশি করে ভালোবাসতে লাগলো অচেনা রাজকুমারকে। সে রোজই সন্ধ্যায় চুপি চুপি ভেসে আসে রাজপ্রাসাদের কাছে, নির্নিমেষ নয়নে তাকিয়ে থাকে, কিন্তু রাজকুমারকে দেখতে পায় না। দুঃখ ও বেদনায় ভরে ওঠে লালিয়ার মন। একদিন সে ঠাকুরমাকে জিজ্ঞেস করলো, ঠাকুমা, মাটির উপরের মানুষ কি চিরকাল বেঁচে থাকে? আমাদের মতো কি তাদের জন্ম মৃত্যু নেই? ঠাকুরমা হেসে বললেন, কেন থাকবে না, তারাও মরে,
আমরাও বেঁচে থাকি 300 বছর, মৃত্যুর পর আমরা সমুদ্রের ফেনা হয়ে যাই, আর জন্ম হয় না আমাদের। মানুষের দেহ মৃত্যুর পর প্রিয়তমের পাশে সমাধি দেওয়া হয়, তাই তারা জন্মান্তরে দেখা পায় তাদের প্রিয়জনদের। বোন, লালিয়া বলল, আমার ইচ্ছা হয় একদিনের জন্য আমি মানুষ হয়ে জন্মাই, বাঁচতে চাই না আমি 300 বছর। ঠাকুরমা লালিয়াকে বুকে টেনে নিয়ে বললেন, কেন সব কথা ভাবছো ছোট্ট দিদিটি আমার? আমাদের জীবন যে মানুষের জীবনের চেয়েও সুন্দর ও আনন্দময়। ব্যাকুল হয়ে লালিয়া বলল, তবু ভালো লাগে না আমার এই জীবন। তুমি বলে দাও না ঠাকুমা, কেমন করে আমি মানব জন্ম পেতে পারি? ঠাকুমা বললেন, অসম্ভব, তা হতে পারে না। তবে যদি কোনো মানুষ তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তবে তুমি মানব জীবনের সুখ শান্তির অংশীভাগী হতে পারো, কিন্তু তাতেও অনেক বাধা আছে। কি বাধা ঠাকুমা? ওই যে আমাদের দেহের অর্ধেক অংশ মাছের মতো, মানুষরাও সব পছন্দ করে না বোন। তাহলে? দীর্ঘশ্বাস ফেলে করুণ নেত্রে লালিয়া তাকালো তার শরীরের নিচের অংশটার দিকে। কোনো উপায় কি নেই? তাহলে কি হবে আমার? দিনরাত সে কথা ভাবতে ভাবতে কাতর হয়ে পড়ে লালিয়া। এমন কি কেউ নেই যে তাকে মানুষ হবার উপায় বলে দিতে পারে? অনেক খোঁজ খবর নিয়ে লালিয়া জানতে পারল এক বুড়ি জাদুকরীর কথা। সে থাকে অনেক দূরে, গেঁড়ি ও শামুকের দেশে। অনেক জাদুমন্ত্র জানে সে। কেউ কেউ বলে সে নাকি ডাইনি। লালিয়া কাউকে না জানিয়ে একদিন বেরিয়ে গেল বাড়ি থেকে। জল সাঁতরে রাজ্যের পর রাজ্য পেরিয়ে চলল সেই ডাইনির দেশ থেকে। কত পথ, ভয়ঙ্কর ভয়ঙ্কর জীব পড়লো তার সামনে। কেউ এলো ভয় দেখাতে, কেউ এলো বাধা দিতে, কিন্তু ভয় নেই লালিয়ার মনে। সব বাধা পেরিয়ে সে পৌঁছলো ডাইনির বাড়িতে। কি ভয়ঙ্কর জায়গা! দেখলে গা শিউরে ওঠে। ওখানে পড়ে আছে মানুষের কঙ্কাল, সামুদ্রিক জীবের কঙ্কালও পড়ে আছে কত। কিলবিল করছে গেঁড়ি ও শামুক, বড় বড় ব্যাঙ লাফাচ্ছে এদিকে ওদিকে। তার চেয়েও কুৎসিত জাদুকরীর চেহারা, অর্ধেকটা মানুষের মতো আর অর্ধেকটা শুকরের মতো। ভয়ে ভয়ে লালিয়া গিয়ে দাঁড়ালো জাদুকরীর সামনে। জাদুকরী তাকে দেখেই বলল, তুমি কি বলতে চাও তা আমি জানি। তুমি যা ইচ্ছা করেছ, তোমার জীবনে দুঃখই টেনে আনবে, কিন্তু তাতে যা হোক তুমি ঠিক সময়ে এসেছো। যদি সূর্য অস্ত যাবার পরে আসতে হয়, তাহলে কিন্তু আরো 1 বছর দেরি হতো। তুমি কি সত্যিই মানুষের মতো শরীর চাও? লালিয়া ব্যাকুল হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি মানুষের মতো শরীর চাই। জাদুকরী বলল, আমি তোমার জন্য একটি ঔষধ তৈরি করে দিচ্ছি। সেই ওষুধ খেলে তোমার শরীরের নিচের অংশ ঠিক মানুষের মতো হয়ে যাবে। মানুষের মতোই পা গজাবে তোমার, কিন্তু বড় ব্যথা পাবে তুমি। তোমার মনে হলে কেউ তোমাকে ছুরি দিয়ে কাটছে, এই রকম বোধ হবে তোমার। কিন্তু তোমাকে দেখাবে খুবই সুন্দর। তুমি গান করতে পারবে না, নাচতে পারবে।
কিন্তু নাচবার সময় পা ফেলতে গিয়ে ভয়ানক ব্যথা। তবুও কি তুমি মানুষ হতে চাও? লালিয়া বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তবুও মানুষ হতে চাই। জাদুকরি বলল, কিন্তু মনে রেখো, একবার মানুষ হলে আর কখনো তুমি মৎস্যকন্যা হতে পারবে না, আর ফিরে আসতে পারবে না বোনেদের কাছে, বাবার কাছে, ঠাকুমার কাছে। যদি সেই রাজপুত্র তোমাকে বিয়ে করে তবেই তোমার জীবন সার্থক। কিন্তু যদি রাজপুত্র তোমাকে বিয়ে না করে, অন্য কোনো মেয়েকে বিয়ে করে, তাহলে সেদিনই তোমার মৃত্যু হবে। তোমার শরীর সমুদ্রের ফেনা হয়ে জলের সঙ্গে মিশে যাবে। বলো বলো, তুমি তবু কি তুমি রাজি আছো? লালিয়া বলল, হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। জাদুকরি বলল, কিন্তু সেজন্য কি দেবে তুমি আমাকে? ওই ভয়ঙ্কর ঔষধের জন্য আমার গায়ে রক্ত দিতে হয়। তার বদলে তোমার কোন শ্রেষ্ঠ জিনিস আমি চাই? লালিয়া জিজ্ঞেস করলো, কি চাও তুমি, বলো আমাকে। জাদুকরি বলল, তোমার কণ্ঠস্বর অতীব মধুর, তা দিয়ে তুমি সমুদ্রের প্রাণীদের মুগ্ধ করো, সেই কণ্ঠস্বর আমি চাই। তোমার জিভটি কেটে দিতে হবে আমাকে। বিচলিত কণ্ঠে লালিয়া বলল, তাহলে তাহলে আমি রাজপুত্রকে কি দিয়ে ভোলাবো? জাদুকরি বলল, তোমার নাচ দিয়ে, তোমার চোখের চাহনি দিয়ে। তুমি মুচড়ে পড়লে নাকি? তাহলে কি তুমি মানুষ হবার স্বাদ হারিয়ে ফেললে? কান্নায় ব্যাকুল হয়ে লালিয়া বলল, হ্যাঁ হ্যাঁ, আমাকে মানুষ করে দাও তুমি, রাজপুত্রকে আমি পেতে চাই। জাদুকরি বলল, তাহলে তোমার জিভটি আমাকে কেটে দাও, আমিও ওষুধ দিচ্ছি তোমাকে। একটি কড়াই উনুনের ওপর চাপিয়ে জাদুকরি তৈরি করতে লাগলো তার আশ্চর্য ঔষধ। ঔষধ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে জাদুকরি লালিয়ার জিভটি কেটে ফেলল। সঙ্গে সঙ্গে লালিয়া বোবা হয়ে গেল চিরজীবনের মতো। ওষুধ খাওয়াবার পরই লালিয়ার রূপ গেল বদলে। সে এখন আর মৎস্যকন্যা নয়, একজন সুন্দরী মানবী তরুণী। লালিয়া যখন রাজপুত্রের প্রাসাদে গিয়ে পৌঁছলো তখনও ভোর হয়নি। রাজপুত্র ঘুমিয়ে আছে তার পালঙ্কে। লালিয়া ধীর পদক্ষেপে সেই কক্ষে প্রবেশ করলো। ঘুম ভাঙতেই রাজপুত্র দেখতে পেল এক অচেনা সুন্দরী কন্যা তার মুখের উপর, তার বুকের উপর ঝুঁকে আছে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে কে তুমি? কে তুমি নারী? কি করে এখানে এলে? লালিয়া কোনো কথার উত্তর বলতে পারল না, শুধু একটু হাসলো। কিন্তু পরক্ষণেই নিজের শরীরের দিকে তাকিয়ে সে খুব লজ্জা পেয়ে গেল। পরনে তার কিছু নেই। মানুষ হওয়ার আনন্দে সবকিছু সে ভুলে গিয়েছিল। লালিয়ার ওই অবস্থা দেখে রাজপুত্রের লজ্জা হলো। সে তাড়াতাড়ি দাসীদের হুকুম করলো পোশাক নিয়ে আসার জন্য। দামি ঝলমলে পোশাক নিয়ে যখন লালিয়া রাজপুত্রের সামনে এসে দাঁড়ালো তখন সে সত্যিই অপরূপা সুন্দরী। লালিয়াকে সঙ্গে নিয়ে রাজপুত্র এলো তার জলসা ঘরে। সেখানে সারি সারি দাঁড়িয়ে আছেন নর্তকীরা। তারা গান শুরু করলো, মধুর সে গান। রাজপুত্র আনন্দে করতালি দিতে লাগলো। বেচারাই লালিয়ার দু চোখে ভরে উঠল স্বপ্ন আর জলে। হায়, তার গান শুনলে রাজপুত্র
কতই না মুগ্ধ হতো আজ। কিন্তু সেই কণ্ঠস্বর চিরকালের জন্য সে ছেড়ে দিয়ে এসেছে শুধু রাজপুত্রকে লাভ করার জন্য। রাজপুত্র সেটা জানেও না। এরপর নর্তকীরা শুরু করলো নাচ। রাজপুত্র আনন্দে হর্ষধ্বনি করতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর যখন লালিয়া নাচতে লাগলো তখন রাজপুত্র বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো স্বর্গ থেকে কোনো দেবদূতী এসেছে মর্তে, কিন্তু প্রতিটি পদক্ষেপের জন্য কত কষ্ট যে লালিয়াকে পেতে হচ্ছে সে খবর কি রাখে রাজপুত্র? এত দুঃখ লালিয়া হাসি মুখে সহ্য করেছে কার জন্য? শুধুমাত্র এই রাজপুত্রের জন্যই তো। লালিয়া ঠাঁই পেল রাজপুরীতে। সেই আনন্দে সমস্ত দুঃখ সে ভুলে গেল। সে প্রতীক্ষা করতে লাগলো একটি শুভ দিনের জন্য। সেদিন রাজপুত্র তাকে বরণ করবে, সে হবে এই রাজ ও প্রাসাদের রানী। রাজপুত্র কি সত্যিই ভালোবাসে তাকে? নির্বাক নয়নে জিজ্ঞাসা করে লালিয়া। কণ্ঠের ভাষা তার চিরদিনের জন্য স্তব্ধ। রাজপুত্র অবাক নয়নে তার দিকে তাকায় আর আদর করে আর চুমু খায়। একদিন মনে হলো রাজপুত্র কোথাও যাচ্ছে। কোথায় যাবে রাজপুত্র? নীরবে সে জিজ্ঞাসা করে লালিয়াকে। লালিয়া বলে, তুমি কোথাও যাচ্ছ? তার ভাবভঙ্গিতে বোঝাতে চাই। রাজকর্মচারীরা বলল, রাজপুত্র বিয়ে করবেন পাশের রাজ্যের রাজকন্যাকে, তাই তাকে দেখাতে নিয়ে যাচ্ছি আমরা। লালিয়া তাকালো করুণ ভাবে রাজপুত্রের দিকে। রাজপুত্র জিজ্ঞাসা করলো, তুমি যাবে আমার সঙ্গে? চলো দেখে আসি পাশের রাজ্যের রাজকন্যাকে। বাবা মার অনুরোধে যেতেই হবে আমাকে, কিন্তু তাতে কি সত্যি বিয়ে আমি করব না? তুমিই হবে আমার একমাত্র রানী। পাল তুলে যাত্রা করলো রাজপুত্রের জাহাজ। আকাশে চাঁদ উঠলো, জোছনা ছড়িয়ে পড়লো সাগরের বুকে। লালিয়া তাকিয়ে দেখলো তার বোনেরা জলের উপর মাথা তুলে তাকে দেখছে। বিষণ্ণ তাদের চোখ মুখ। মানুষের শব্দ পেয়ে তারা পালিয়ে গেল জলের নিচে। পরের দিন জাহাজে গিয়ে ভিড়ল নতুন রাজার দেশ। ঘন্টা বাজলো, বাজনা বাজতে শুরু করলো মধুর সুরে। শোভাযাত্রা করে রাজপুত্র নগরীতে প্রবেশ করলো। রাজকন্যাকে দেখে রাজপুত্র মুগ্ধ হয়ে গেল, ভুলে গেল পুরানো সব কথা। লালিয়ার কথা তার মোটেই আর মনে পড়ল না। শুভ লগ্নে বেজে উঠল বিয়ের বাদ্য। সারা নগরীতে আনন্দে উৎসবে শুরু হয়ে গেল। পুরোহিত এলো, রাজপুত্রের সঙ্গে বিয়ে হয়ে গেল নতুন দেশের রাজকন্যার। লালিয়া নীরবে চোখের জল ফেলতে ফেলতে দাঁড়িয়ে রইল। হায় রাজপুত্র, তুমি আমাকে কি আশা দিয়ে কি করলে? জাহাজ যাত্রা করলো রাজপুত্র রাজ্যের দিকে। রাত গভীর হলো, চারিদিকে নিস্তব্ধ। ঘুমিয়ে পড়েছে জাহাজের সমস্ত যাত্রী। লালিয়া ধীর পদক্ষেপে এগিয়ে যেতে লাগলো একটা নির্দিষ্ট ঘরের দিকে। সেখানেই ঘুমিয়ে আছে নতুন বর আর বধূ। চলতে চলতে লালিয়া বুঝতে পারলো প্রতি পদক্ষেপে সে অনুভব করছে তীব্র বেদনা। এর আগে আশায় ও আনন্দের সব বেদনা সে ভুলে গিয়েছিল, কিন্তু এখন আর কোনো আশা নেই, কোনো আনন্দই আর তার নেই। তাই তার এত ব্যথা। জাহাজ চলেছে সমুদ্রের বুক চিরে। চাঁদ উঠেছে আকাশে। লালিয়া তাকিয়ে দেখলো তার বোনেরা জলের উপর মাথা উঁচু করে এগিয়ে আসছে তার দিকে। তাদের মাথায় একটিও চুল নেই, সবার চুল ছোট ছোট করে কাটা। লালিয়া এগিয়ে গিয়ে জাহাজের কিনারায় দাঁড়ালো, জিজ্ঞেস করলো নীরব ভাষায়, এটা কি? তোমাদের মাথার অমন নিবিড় সুন্দর চুল কোথায়? বোনেরা বলল, সেই জাদুকরীকে আমরা সব দিয়ে দিয়েছি, যাতে তুমি না মরে যাও তার ব্যবস্থা করে দেবার জন্য। এই নাও ছুরি, জাদুকরীর কাছ থেকে নিয়ে এসেছি। এই ছুরিটি নিয়ে বসিয়ে দাও রাজকুমারের বুকে। যখন তারা তাজা রক্ত তোমার গায়ে ছিটকে পড়বে, তখনই তোমার নিচের অংশ হয়ে যাবে মৎস্যকন্যার মতো। তাড়াতাড়ি যাও, নইলে আকাশে সূর্য ওঠবার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। ছুরিটা লালিয়ার দিকে ছুঁড়ে দিয়ে মৎস্যকন্যারা জলের তলায় চলে গেল। লালিয়া তাড়াতাড়ি এগিয়ে গেল সেই ঘরটির দিকে।
সে ঘরে ঘুমিয়ে আছে রাজপুত্র তার নববধূদের নিয়ে, তার নববধূকে সঙ্গে নিয়ে, হাতে তার ছুরি। এই ছুরি দিয়ে সে শেষ করে দেবে রাজপুত্রের জীবন, সে প্রতিশোধ নেবে। ঘরের সামনে গিয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ল। ওই যে রাজপুত্র ঘুমিয়ে আছে, নতুন রাজকন্যাকে নিয়ে পরম আনন্দে সে ঘুমিয়ে আছে। লালিয়া তাকালো আকাশের দিকে, সূর্য উঠতে আর দেরি নাই। তাড়াতাড়ি সে এগিয়ে গেল বড় বধূর সামনে, ছুরি উঠালো। তখনও নিশ্চিন্তে রাজপুত্র ও রাজকন্যার ঘুমিয়ে আছে। ওরা দুজনে যেন আজ কত সুখী। সুখী হোক ওরা। অসুখী মৎস্যকন্যা আজ বিদায় নিচ্ছে চিরদিনের জন্য। লালিয়া ছুরিটা ছুঁড়ে ফেলে দিল সমুদ্রের জলে। চকচক করে উঠল সমুদ্রের জল, সূর্য উঠেছে। পারল না লালিয়া সব শেষ করতে। বিদায়, বিদায় রাজকুমার, বিদায়। লালিয়া লাফিয়ে পড়ল সমুদ্রের দিকে। সে বুঝতে পারল ধীরে ধীরে তার শরীর সমুদ্রের ফেনা হয়ে জলের সঙ্গে মিশে যাচ্ছে।